স্মৃতি হয়ে শুধু পড়াবে। ও 3 বেলা প্রেসারের ওষুধ খায়। ওই ওষুধের বদলে যদি এমন কিছু খাইয়ে দেওয়া যায় যাতে তার প্রেসার না কমে আর বেড়ে যায়, তখন কি হবে? এই ড্রয়িং রুমে এত ছোট জায়গায় স্টেজ হবে কেন? হ্যাঁ, আমরা তো এর আগে ওইখানেই স্টেজ করেছি দাদু ভাই। আরে দাদু ভাই, আগের ব্যাপার আর এখনকার ব্যাপার কি এক হলো নাকি? হ্যাঁ, এবার অনেক বড় স্টেজ হবে, মানে ছাদে ছাদে আমাদের ছাদে খোলামেলা বড় স্টেজ করতে হবে। হ্যাঁ একদম না দাদু ভাই। গ্যাসের চুলা আবার কি দোষ করলো? এখানে আগুন জ্বালাতে হচ্ছে না, লাকড়ি পোড়াতে হচ্ছে না। ও বছর তো একটা ব্যাপার আছে না নাকি? হ্যাঁ, আর তাছাড়া স্বাদেরও তো আকাশ পাতাল পার্থক্য। গ্যাসের চুলা রান্নার কোনো মজা লাগে? হ্যাঁ, দেখ না শহরের মানুষরা এই লাকড়ির চুলার খাওয়ার জন্য কেমন আকুপাকু করে। সাগর, আম্মা কিন্তু ঠিকই বলেছে, এখন কিন্তু মাটির চুলার হান্ডি মাংসের জনপ্রিয়তা অনেক বেড়েছে। আমি তো ভেবেছিলাম গয়নার ব্যবসাটা না করলে খাবারের ইয়ে আমি বলতেছি কি, মানে আমি শেষ অভ্যাস তো নাই, সে ছোটবেলা থেকে লাকড়ির চুলায় রাইন দেও অভ্যাস। দেও না ডিমটা কেমন কালো কালো হয়ে গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমা, সকালবেলা তো কমপ্লেন করো না তো, যা রান্না করেছো আমরা তাই খাবো। কি বলো তুতুল? কমপ্লেন করলাম কই? তোরা কি চাস যে আমি কথাবার্তা বন্ধ করে দেই? না না আম্মা, আপনি কথা বন্ধ করবেন কেন? আপনার যেটা মনে হয় আপনি সেটাই বলবেন। এটা তো ঠিকই যে আমি ব্যথা পেয়ে বিছানায় পড়ার পর থেকে আপনার কাজ দ্বিগুণ বেড়ে গেছে, বারবার রান্না বান্না করতে হচ্ছে, এগুলো তো মানিয়ে নেওয়া কষ্ট। বলেছিলাম না তুতুল মন খারাপ করবে। তুতুল মা, আমি আসলে এইভাবে কথা বলতে চাই নাই। না না আম্মা, আমি একদমই কিছু মনে করিনি, বরং আরো লজ্জা পেয়েছি। আপনি তো আমার শাশুড়ি আম্মা, আপনাকে আমি রান্না বান্না করে খাওয়াবো, তা না আপনি উল্টা আমাকে রান্না করে খাওয়াচ্ছেন। আমি তো এরকমটা চাইনি আম্মা, কিন্তু কি করবো বলেন? এই পৃথিবীতে আমি যেটা যেরকম চেয়েছি সেটা কখনোই হয়নি। আরে আরে, কান্না করছো কেন? দাও তো, এইটা কি কোনো কান্দনের বিষয় হইলো? তুমি যদি কান্দো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কথা বন্ধ করে দেবো। আমি আর কাঁদবো না আম্মা। নাস্তা খা। সাগর, আম্মা, হ্যাঁ, আমি আপনাদের একটা কথা জানাতে চাচ্ছি। আমি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছি। না, কোনো দরকার নাই। এই রিস্কের মধ্যে তো যাব না আমরা, তোমার এইভাবে চালাই নিব মা, কোনো অসুবিধা নাই। কিছু মনে করবেন না আম্মা, আমি জানি আপনারা এখন আমার প্রতি সহানুভূতি থেকে এই কথাগুলো বলছেন, কিন্তু একটা সময় আপনারা দুজনেই আমার প্রতি বিরক্ত হয়ে যাবেন, আর আপনাদের বিরক্তের কারণ হয়ে আমি থাকতে চাই না। আমি না তোমার এত করে বুঝাইলাম, অপারেশন করলে যে তোমার পা ঠিক হয়ে যাবো তা তো না। তুতুল, একটু বোঝার চেষ্টা করো, এটা ছেলে খেলা না। অপারেশন ফেল করলে তোমাকে কিন্তু হুইল চেয়ারে সারাটা জীবন বন্দী হয়ে থাকতে হবে। জানি সাগর, কাল সারা রাত আমি সব দিক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। এটা কি কোনো কথা হইলো? সব জানার পরও তোর নিজের ক্ষতি কেমনে করতে চায়? হয় সাগর, কিছু কস না কেন? তুতুল, তুমি একা এই সিদ্ধান্ত নিতে পারো না, আমি তোমার স্বামী। তুমি কি আমার মতামতের গুরুত্ব দিবে না? গুরুত্বের কথা বলছো সাগর? আমার মতন গুরুত্বহীনের কি ক্ষমতা? ছোটবেলা থেকেই স্কুল, কলেজ, ব্যবসা
সব জায়গাতেই দুর্দশা পেরিয়ে এসেছি। আমার সাহসের জায়গা ছিল আমার বাবা মা। একদিন তারাও আলাদা হয়ে গেল। থাক না মা, পুরনো কথা মনে করে কি লাভ? লাভ ক্ষতির কথা ভেবে বলছি না আম্মা। বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমি খুব অনাদরে অবহেলায় বড় হয়েছি। পায়ে সমস্যা থাকার কারণে মানুষের কটু কথা, হাসি ঠাট্টা এগুলো শোনা ছিল আমার প্রতিদিনের ব্যাপার। বাদ দাও না তুতুল, এখন আমি আছি তো তোমার সাথে। কিন্তু সাগর, আমার সেই অপমান যন্ত্রণার দিনগুলোতে তুমি সাথে ছিলে না। আমার সেই দিনগুলোতে আমার নিজের সিদ্ধান্ত আমার নিজেকেই নিতে হয়েছে। তাই আজ যখন সিদ্ধান্ত নিচ্ছি, অতীতের কথা ভেবেই সিদ্ধান্ত নিচ্ছি। এই একটা ব্যাপারে তুমি আমাকে প্লিজ ছাড় দাও। আমি তো তোমার মতো করে ভাইবা দেখি নাই মা। বেশিরভাগ মানুষগুলোই তাই। শারীরিক ত্রুটি নিয়ে জন্মানো মানুষগুলোর প্রতি সমাজ ন্যূনতম সম্মানটুকুও দেয় না। আমার আর কোনো আপত্তি নাই তোমার সিদ্ধান্ত নিয়ে। সাগর, তোর কি মত? না, আমারও কোনো আপত্তি নেই। তাহলে ডাক্তার সাহেবকে কল করে অপারেশনের কথাটা জানিয়ে দাও। ঠিক আছে। এই, কেউ কোনো কথা কইবে না, একদম চুপ। হ্যালো বাবারা, কেমন আছো? হ্যাঁ, আরে আসো আসো। আমি তোমাকে এক্ষুনি বাসার ঠিকানা SMS করে দিতেছি। হ্যাঁ, চলে আসো বাবারা, চলে আসো। তোতলে যারা মারছিল তারপরে সবাই আজকে আমি বাসায় আনতেছি। আম্মা, কি বলছেন আপনি? ওদের বাসায় ডেকেছেন কেন? তোমারে যারা মারছে তাগো তো হিসাব চুকাই নেই। আজকা মমতা বইয়া কারো হিসাব চুকাইতে বাদ রাখবো না। আর শোন, দুইজনে মন দিয়া শুনে রাখো, ওরা যখন আসবো তখন খবরদার উপর থেকে নিচে নামবা না। আম্মা, এসবের কোনো দরকারই নেই, ওদেরকে আসতে না করে দাও। সেটাই আম্মা, আমিও কোনো ঝামেলা চাই না। একদম সব, তোমাকে কারো কোনো কথা আমি শুনবো না। কেউ কোনো কথা কইবা না। শক্ত লাঠিটা কই? হ্যাঁ, শক্ত লাঠিটা তো আমার লাগবো। শক্ত লাঠি কোনখানে? পাপা, পাপা, কি রে মা, আমাকে না তুমি চলে যাচ্ছিস? তোমাকে ডেকে তোলার কাজ তো আরেকজনকে দিয়েই দিচ্ছ। এভাবে বলছিস কেন? কারণ আজকের পর থেকে তো তোমাকে আর আগের মতো পাবো না পাপা। আশ্চর্য, আমাকে না পাওয়ার কি হলো? নতুন সম্পর্কে জড়ানোর মানে হলো পুরনো সম্পর্ককে দুর্বল করে দেওয়া পাপা। এটা তোর ভুল ধারণা। আসলে তুই যে দেশে থেকে আসলি এটা সে দেশের কালচার, আমাদের না। আমরা এখনো পরিবারের সম্পর্ক ধরে রেখে জীবন পার করতে চাই। কই, আমাদের বাবা মেয়ের সম্পর্কই তো ধরে রাখতে পারলে না। এভাবে বলছিস কেন? আমার বিয়ে করা না করা নিয়ে আমাদের বাবা মেয়ের মধ্যে সম্পর্কে কোনো ছেদ পড়বে না, পড়তে পারে না। এটা তুমি বলছো পাপা, কিন্তু নতুন যে আসছে সে তো এভাবে নাও ভাবতে পারে। তুই রুনার কথা বলছিস? আমি যতটুকু চিনি রুনা অতটা খারাপ না। তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাই। তুমি কি সত্যি রুনাকে চেনো পাপা? নরিন, সম্মান করে কথা বল। রুনা সম্পর্কে তোমার মা হতে যাচ্ছে। অসম্ভব। তিনি তোমার স্ত্রী হতে পারেন, কিন্তু আমার মামুনির জায়গায় আমি অন্য কাউকে কখনো বসাতে পারবো না, কখনো না। সে ঠিক আছে, কিন্তু কাউকে সম্মান করলে তুই তো আর ছোট হয়ে যাচ্ছিস না। যতটা সম্ভব আমি করব। তুমি তার অসম্মানের কথা ভুলে যেতে পারো, আমি ভুলতে পারিনি। তোমার দিনের পর দিন আদালতে ঘোরার দিনগুলা আমি ভুলতে পারিনি, আর ভবিষ্যতেও যে পারবো সে আশা করো না। সবার ক্ষেত্রেই তিক্ত স্মৃতি থাকে। শুধু তিক্ত স্মৃতি না,
এটা দুঃসহ এক যন্ত্রণা। আচ্ছা 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 আচ্ছা, আমি স্বীকার করছি আদালতে ঘোরার সময়টা আমার যন্ত্রণাময় ছিল, কিন্তু আমারও তো কিছু ভুল ছিল সে সময়, সেটার মাসুলও তো আমি দিয়েছি। মিসেস রুনাকে বিয়ে করে তুমি আবার কোনো ভুলের মাসুল দিতে চাচ্ছ পাপা? তুই কেন মেনে নিতে পারছিস না? সময় পাল্টেছে, রুনা এখন আগের মতো নেই, বিশেষ করে মাথার অপারেশন পরে সে আরো দুর্বল হয়ে গেছে। বললাম তো, এটা শুধুই তোমার ধারণা। সে তোমাকে এভাবে বলেছে আর তুমি তার অভিনয়কে বিশ্বাস করেছো। রুনা কখনোই বিয়ের ব্যাপারে কিছুই আমাকে বলেনি, আমারও ইচ্ছা ছিল না, কিন্তু রুনার শাশুড়ি ইচ্ছাতে আমরা দুজনেই নতুন করে ভাবতে শুরু করেছি। দেখ বাবু, তোর সংসার আছে, তুই আজ আছিস, কাল হয়তো আবার বিদেশে চলে যাবে, তখন আমি আবার পেয়ে যাবো একা। রুনাও আমার মতো আরেকজন একা মানুষ। আমাদের দুজনের দেখভালের জন্য যদি একসাথে থাকতে চাওয়াটা কি অপরাধ? তুই চাস না আমার ভালো থাকার জন্য, আমাকে দেখভালের জন্য কেউ আমার পাশে থাকুক? বল, চাস কি না? চাই পাপা, সেজন্যই তো রাজি হয়েছি। তোমার ভালোর কথা ভেবে আমার সকল রাগ অভিমান অন্য পাশে সরিয়ে রেখেছি। দ্যাটস মাই গড। আমি জানি তুই ঠান্ডা মাথায় ভাবলে এই বিয়ের কারণটা আরো ভালোভাবে বুঝতে পারবি। মন খারাপ করে থাকিস না, তোর মন খারাপ থাকলে আমার ওই দিনটাই খারাপ যায়। একটু হাস, হাস না। এই রে, অনেক বেলা হয়ে গেল, অনেক কাজ পড়ে আছে। বাবা, বিয়েটা কি আমাদের বাড়িতেই হচ্ছে? না রে, আয়ন চায় বিয়েটা ওই বাড়িতে হোক। বাহ, চমৎকার। বিয়ের আগেই তুমি ওদের কথায় উঠছো বসছো দেখছি। আহা, এখানে ওঠা বসার কি আছে? আর তাছাড়া এত বড় আয়োজন আমাদের এখানে করবেটা কে? আয়ন চাচ্ছে যখন সবকিছু গুছিয়ে নিতে, তখন আর আমি না করিনি। না করনি নাকি করতে পারোনি? ওদের কথায় চলতে বাধ্য হয়েছো? প্লিজ নরিন, আচ্ছা আমার প্রেশারের ওষুধগুলো মনে করে বিয়ে বাড়িতে নিয়ে যাস। তা নিয়ে যাব, ভুল হবে না। আব্বা, আব্বা, এই যে আব্বা, আপনি কেবল মাত্র উঠছেন, এখনো হাত মুখ ধুয়ে নেন নাই? আরে কত কাজ বাকি আমাদের, সেই কোণের বাড়িতে যাইতে হবে, তারপরে যে মিষ্টি পানিগুলো নিয়ে যেতে হবে না? হ্যাঁ, তা তো নিতেই হবে, কিন্তু শোনো, তোমার আর নরিনের জন্য নতুন কাপড়ও কিনে দিও। ও, নতুন কাপড়? থ্যাংক ইউ আব্বা, আপনি একবার আমার মনের কথাটা বলছেন। আসলে বিয়াতে নতুন কাপড় না পরলে কেমন বিয়া বিয়া মনেই হয় না। আর নিজের শ্বশুরের বিয়া বইলা কথা, সবার কপালে তো বেবি, বেবি, আমি আসলে শোনো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, বলেন। আজকে? কিন্তু আজকে তো আমার বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন চলতেছিল। ও ও আচ্ছা, ঠিক আছে। মনে পেপার আঠা পেয়েছো? আরে ডেকোরেশনের লোকেরা বসে আছে, তাড়াতাড়ি ফুলগুলো লাগাতে হবে, হাতে একদম সময় নেই। কি ব্যাপার মনে, তুমি আজকের দিনেও মুখটা এরকম গোমড়া করে রেখেছো? আয়ন, একটা ঝামেলা হয়ে গেছে। ও মনে, তুমি আর কোনো ঝামেলার কথা বলো না প্লিজ। ও শোনোই না, বিয়া নিয়ে ঝামেলা না তো। তাহলে কি? কে ফোন করেছিল? বোর্ড অফিস থেকে আমাদের ট্রেনার কল করছিল। আজকে নাকি ফিটনেস পরীক্ষা করব, এটার জন্য মাঠে যাইতে বলছে। আজকে ফিটনেস টেস্ট? কিন্তু বাড়িতে এত কাজ। আমিও তো সেটাই ভাবতেছি।
আচ্ছা ঠিক আছে, আমি দেখি কয়েকজন বন্ধু ডেকে কিছু কাজ এগিয়ে রাখি। আর এদিকে দাদু ভাইয়ের বৃদ্ধাশ্রমের লোকদের দিয়েও যদি কিছু কাজ এগিয়ে রাখা যায়। কি বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। মনি, তুমি নিশ্চিন্তে মাঠে যাও, বাড়ির ব্যাপারটা আমি সামলাচ্ছি। অসম্ভব, বাড়িতে অনেক কাজ, আজকে অনেক ঝামেলা আছে। আমি চলে গেলে সামাল দিতে পারবা না। কেন পারবো না? তুমি আমাকে দেখিয়ে দিয়ে যাও। দেখাই দিলে তো হইব না আয়ান। মার সাথে থাকা, নরেন আন্টির আসলে তাদের আপ্যায়ন করা, এটা সেটা আরো অনেক কাজ। বললাম তো, চিন্তা করো না, তুমি যাও। তো আয়ান, তুমি একলা কেন? একা কোথায়, বাড়িতে আরো লোকজন আছে, সবাইকে নিয়ে আমি ম্যানেজ করে ফেলবো। এখন তোমার একমাত্র লক্ষ্য হলো খেলাটা। যাও, তৈরি হয়ে নাও। মনিকে তো পাঠিয়ে দিলাম, কিন্তু ওকে ছাড়া তো সবকিছু সামলানো আমার জন্য অসম্ভব। কি যে হবে আজকে। আসলে সবকিছু কেমন খুব দ্রুত ঘটে যাচ্ছে। আচ্ছা, তাড়াহুড়া করতে গিয়ে কোনো কিছু আবার ভুল করে ফেলছি না তো? অনেক ভেবে চিনতে জীবনে তো অনেক কিছুই করেছিস, তার কি সবকিছু ঠিক ছিল? আব্বা, আব্বা, কি আব্বা, আপনি এখনো তৈরি হন নাই? এই তো তৈরি। বাহ বাহ, খুব খুব সুন্দর মানাইছে আব্বা, আপনার খুব সুন্দর। আমাকে গ্রামে একটা কথা আছে আব্বা, কথাটা হলো কি, ওই বিয়ার গন্ধ পাইলো বুড়া জোয়ান হয়ে যায়। আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা award.diptoplay.com।